প্রথম দিন আমাকে বলেছিলেন যে ছেলেরা আমাদের পেছনে ঘুরে আর তুমি উল্টা হিরো হবে না বলতেছো। আমি তোমার পিছনে হ্যাঁ, আমি তোমার পিছনে 1 বছর ধরে তুমি গল্পই শোনাতে পারছি না। হ্যাঁ, যাই হোক, পরে ছবিতে যখন রাজি হলাম দেন আমার 2টা চাওয়া ছিল। চাওয়া হচ্ছে 1 নাম্বার হচ্ছে ক্যামেরাম্যান নিতে হবে, কিয়ামত থেকে কিয়ামত ছবির ক্যামেরাম্যান, কারণ হচ্ছে ওই ছবিটা আমার স্বপ্ন। সেকেন্ড হচ্ছে মিউজিক ডিরেক্টর নিতে হবে এস আই টুটুল ভাইকে। ওখান থেকে আমি চাওয়াটা আমার পূরণ করেছিল ডিরেক্টর সাহেব, ওই 2টো চাওয়াই পূরণ করেছিল। সারা জীবন শুনলাম নায়িকারা মানে ডিরেক্টর প্রোডিউসারের কাছে মানে এরকম ইয়ে করে, পেয়ে বসে ব্যাপারটা, মানে আর্য আসলে প্রথম ডিরেক্টরকে পেয়ে বসেছিল, ঠিক না, যে তোমার কাজ করব যদি তুমি আমার এই ইচ্ছাগুলো পূরণ করো। আসলে উনি নখরা হ্যাঁ নখরা না, এটা হওয়ার কারণ আছে। আমার সাথে ওনার পরিচয়টা হয় একটা চ্যানেলে, নাসির ভাই নামে একজন ভাই আমাকে পরিচয় করেন। তো পরিচয়ের পর সাথে সাথে উনি আমাকে সাথে বলেন, এই তুমি কি করো? আমি বললাম আমি তো কিছু করি না। কিছু করো না, তুমি অভিনয় করবা? অভিনয় টুকটাক আমি তখন ভেবে ফেলেছেন আপনাকে নায়ক, উনি বলছেন আমার একটা তুমি চলচ্চিত্রে হিরো হবা? না, কেন হবে না? না, এখন খারাপ, আর আমি হিরো হলে আমার ফ্যামিলি ত্যায্যপুত্র করবে, আমার ফিল্ম টিম পছন্দ করে না। তুমি তো উল্টা, তোমাকে হিরো বানাবো, তোমার নাম্বার দাও। বললাম না, আমি হিরো হতে পারবো না। আরে কেন? মূল আর অন্য কোনো কারণ আছে? আমি কোনো অশ্লীলতায় ভরা এমনি এখন ইন্ডাস্ট্রি, তারপর হচ্ছে ফিল্ম টিম কেন এখন ভালো ভালো ছবি হচ্ছে না, তুমি দাও, তুমি নাম্বার দাও। ওনার একটা কার্ড দিল, আমার নাম্বার নিল। তারপর তো ধারণা ভুল প্রমাণ হলো। প্রায় উনি সাকিব ভাইরে নিয়ে 3টা ছবি করেন, আমার স্বপ্ন তুমি, জন্ম, কপাল। তো 3টা ছবির পর উনি আমার ছবিটা করেন আর কি। তো সেখানে সাকিব ভাই, তারপর হচ্ছে ফেরদৌস ভাই কাজ করে আমার স্বপ্ন তুমিতে। মাহফুজ ভাই আমাকে বেশিরভাগ এই ছবি করার পেছনে, মাহফুজ আহমেদ আমাদের যে, উনি আবার ওই কপাল ছবির হিরো ছিলেন। কপাল ছবিতে সাকিব ভাই, মাহফুজ ভাই, রেসি আর হচ্ছে শাবনূর ম্যাডাম, এরা হাত দিয়ে কি কাজ করেছিল। তো সেখান থেকে মাহফুজ ভাই আমাকে একদিন বললো, তোমাকে এত নিতে চাচ্ছে, তুমি করছো না কেন? তাই বললাম না, ছবির খারাপ সময় আমরা করছি না, এখন তো ভালো সময় আসতেছে, 2006-এর লাস্টের দিকের কথা আর কি। তারপর যাই হোক, পরে গল্প শোনার পর দেখি যে আসলে একটা থাপ্পড় অনেক করা যায় সেখান থেকে। আর আরেকটা জিনিস হচ্ছে, ওই যে স্বপ্ন লাগছিল যে যখন শুটিংয়ে গেলাম, ওই টিমটা আসলে জ্যাডিস মিন্টু ক্যামেরাম্যান, উনিও মারা গেছেন কিছুদিন আগে, বছর খানেক। তো উনি কেমন থেকে কেমন ছবির ক্যামেরাম্যান। তো মানে আমার স্বপ্নের ছবিটার, স্বপ্নের হিরোর ক্যামেরাম্যান, যার হাত ধরে বাংলাদেশ সালমান ভাই মৌসুমী ম্যাডামকে পেয়েছিল, ওনার ক্যামেরার সামনে এখন আমি। তখন একটু ভয় লাগছিল না? এগুলো কেমন লেগেছে বোঝাতে পারবো না তোমাকে। আচ্ছা, যেহেতু একদম নতুন বছর এবং নতুন বছরে আপনার সিনেমা দিয়ে শুরু, সো নতুন বছরের শুরুটা কায়েস আরজুর কেমন ছিল এবং নতুন ছবি মুক্তির পর কেমন চলছে? হ্যাঁ, মুক্তি পাওয়ার পর আমি হল ভিজিটে যেতে পারিনি, কারণ আমার শ্যুট ছিল। বাট শুনেছি ছবির রেপুটেশন ভালো, এবং শীতের ভিতরেও কোনো জায়গায় ভালো দর্শক হয়েছে, এটা খুব ভালো লেগেছে। আর 4 বছর পর যেহেতু ছবি রিলিজ হয়েছে, এটা ফিলিংস একটু অন্যরকম আর কি। একদম। এবং রুখে দাঁড়াও ছবির নাম। হ্যাঁ, 2002-03-এ সাকিব ভাইয়ের একটা ছবি ছিল, হিট ছবি ছিল ওটা। সাকিব ভাই এবং সাহারা ম্যাডাম অভিনীত, সাদাত হোসেন লিটন ভাই পরিচালিত রুখে দাঁড়াও, ওই সময় হিট ছবি ছিল ওটা। তো অনেকে মনে করেছে যে ওই ছবিটার কপি ছবি কিনা, আসলে কপি গল্প না। আর একটা ছবির 12 বছর যাওয়ার পর ওই নামটা চেঞ্জ করা যায়, মানে দিতে পারে। তাহলে তো ইউ আর সেফ টু গো। এখন রুখে দাঁড়াও নিয়ে একটু গল্প শুনতে চাই, কারণ যেহেতু খুব রিসেন্ট রিলিজ পেয়েছে এবং যারা এখনো দেখেনি তাদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা তৈরি করে দেওয়ার সুযোগ আছে আজকে। একটু গল্পটা শুনতে চাই। গল্পটা আসলে এই রুখে দাঁড়াও হচ্ছে আসলে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও। তো এটার মূল থিমটা হচ্ছে
আমাদের যে শিক্ষাঙ্গনে যে মাদকবাজি, অস্ত্রকারবারি, চোরাচালান, এই যে মাদক ব্যবসা সহ শিক্ষাঙ্গনকে যে নষ্ট করার, বাংলাদেশের সব শিক্ষাঙ্গনে যে এই কালচারটা ঢুকিয়ে দেওয়া হয় রাজনৈতিকভাবে, সেটাই রুখে দাঁড়ার মূল থিম, যে এটার বিরুদ্ধে কথা বলা। তো আমার চরিত্রটা হচ্ছে আমি রুখে দাঁড়াতে গিয়ে আমি নিজেই ওই কারবারিদের পাল্লায় মানে পড়ে, ওই যে এবং আপনার আমি জীবনের গল্পের সাথে মিলে গেছে আর কি, হ্যাঁ, আপনি আমি সিনেমায় চাননি কিন্তু রুখতে পারেননি, নিজেই চলে নিজেই আসলেন চলে সিনেমায়। আসছি, ঠিক same, ঠিক same। ওকে, সো আপনার সাথে সহশিল্পী কারা আছেন সেগুলো একটু শুনতে রুখে চাই। দাঁড়াতে কাজ করেছে, আমার কো-আর্টিস্ট হিসেবে কাজ করেছে তানহা তাসনিয়া ইসলাম, তারপর হচ্ছে আঁকি চৌধুরী নামে একটা মেয়ে আছে, আর এমনি ছবিতে আছেন নাদের ভাই আছেন, নাদের চৌধুরী, কাজী হায়াত আঙ্কেল আছেন, তারপর হচ্ছে সুব্রত ভাই আছেন, গাঙ্গুয়া ভাই আছেন, এরকম অনেকে আছে। ছবিটি নিয়ে প্রত্যাশা কেমন ছিল এবং রিলিজের পর কতটুকু পূরণ হলো বলে মনে করছেন? এই টাইপের গল্পগুলো হয় না আমাদের দেশে এখন। গত 15 বছর আমি ধরে নেব, আমার সিনেমা ক্যারিয়ারের 15 বছর এখন হিরো হিরোইন বেস গল্প, মানে প্রেম 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 শুধু। সামাজিক এই অ্যাকশন বা সমাজের কথা বলবে অন্য এই টাইপের ছবি খুবই, এই টাইপের গল্পগুলো খুবই কমে শুরু গেছে। করেছে। আমরা যদি গত বছর দেখি 23 সালে অনেকগুলো ছবি রিলিজ পেয়েছে, কিন্তু রায়হান রাফির অনেকগুলো ছবি তো আছে তার ওখান থেকে এই গল্পটা যখন আলাদা একটু, তো স্বাভাবিকভাবে একটু আমি আশাবাদী যে হ্যাঁ এই গল্পটি ভালো লাগবে, এই গল্পটি গতানুগতিক না। আচ্ছা, আপনি নিজে বললেন যে মুক্তির অপেক্ষায় আরো 8টি ছবি রয়েছে এবং সেখান থেকে সেন্সরও অলরেডি অনেকগুলো পেয়ে গেছে। তো যদি দর্শকদের একটু আপডেট দিতেন সেগুলোর ব্যাপারে, কবে আসছে? হচ্ছে আচ্ছা, আমার জাজ মাল্টিমিডিয়ার একটা ছবি আসবে, এটা মেঘ পরিচালিত, ছবির নাম ময়না, এটা খুব শীঘ্রই আসতে পারে। তারপর অপূর্ব রানা পরিচালিত একটা ছবি আছে জল রং, এটাও সেন্সর হয়ে গেছে। ইফতেখার চৌধুরীর মুক্তি, এই ছবিটি সেন্সরে যাবে। তারপর হচ্ছে জাফর আল মামুনের একটা ছবি করেছি, সরি আমি নামটা এত কাজ করেছে যে নাম ভুলে গিয়েছে হিরো। তারপর একটা অপূর বসন্ত একটা কাজ করেছি, মির্জা সাকাওয়াত হোসেন পরিচালিত। মেহেদী হাসানের একটা ছবি, এই ছবিগুলোর আসলে কাজ হলো কবে? আরজু, এটা গত 4 বছরে হয়েছে। গত 4 বছর হয়েছে, মানে কোভিডের মধ্যেও কাজ চলেছে। হ্যাঁ, হিউজ। সো দেখি আপনার এই 4 বছরের ছবিগুলো এই বছর পাখনা মিলতে পারে কিনা, এবং অবশ্যই শুভকামনা থাকবে আপনার জন্য। এই বছর শুরুতে যেহেতু ছবি রিলিজ হয়ে গেছে একটা, আমার মনে হয় 4-5টা হবে। আচ্ছা, 4 বছর আগে একটু ব্যাক করি, যেহেতু 4 বছর বলছিলাম, আপনার লাস্ট ছবি ছিল নায়িকা পরিমণির সাথে এবং দুর্দান্ত সিনেমা, সেখানে অ্যাক্টিং আপনার অনেক প্রশংসিত হয়েছে সবার কাছে, আমার প্রিয়া। এবং আপনি আমার প্রিয়া। সো আপনি নায়িকা পরিমণির সাথে জুটিবদ্ধ হয়েছিলেন, নতুন হিসেবে আসলে কেমন সাড়া পেয়েছিলেন বলে আপনার মনে হয়েছে? ওই ছবিটি নিয়ে আসলে খুবই ভালো। ওই ছবিটির গল্প, ওই ছবিটির সবকিছু দর্শক খুব পছন্দ করেছিল। এবং পরিমণির সাথে একটু অভিজ্ঞতা শুনতে চাই, সে যেহেতু নায়িকা এবং সে ইন্ডাস্ট্রিতে আছে অনেক বছর এবং সে একটু বাবলি, সো শুটিং এর সময় কোনো মজার কোনো স্মৃতি আছে কিনা? মজার স্মৃতি অনেক, কারণ হচ্ছে পরি এমনি আমার ভালো বন্ধু। তো ওর গুণ আছে, গুণ হচ্ছে ও খুব অনেক বড় মনের, সহজ সরল এবং মানুষকে খুব সহজে ভালোবাসে। হ্যাঁ, ভালোবাসে। আর দোষ হচ্ছে ও হুট করে সবাইকে ট্রাস্ট করে, ঠিক আছে? আর এমনি শুটিং এর স্মৃতি প্রতিদিন অনেক স্মৃতি আছে, কোনটা ছেড়ে কোনটা মজার কিছু যদি শেয়ার করতেন। মজার স্মৃতি অনেক আছে, যেমন একদিন একটা মজার স্মৃতি বলে, আমরা আমাদের একটা আমার প্রেম আমার প্রিয়া ছবিতে একটা বাসর ঘরের শুট আছে। তো বাসর ঘরের শুটিংটা রাত 1টায় শেষ হয় আমাদের, মানে রাত 1টা পর্যন্ত শুটটা হয়। শুটিং রাতেই হয়েছে? হ্যাঁ, রাতেই হয়েছে। হ্যাঁ, 1টায় শেষ হওয়ার পর ডিরেক্টর বলল যে আমরা একটু বাইরে যাব এই ড্রেসেই। ওকে, গাজীপুরের হোতাপাড়ায় আমরা শুট করি, তো এই ড্রেসেই। তো আমরা ডিরেক্টর কি করতো, ডিরেক্টর ওই গাজীপুরে কিছু ব্যাটারি চালিত ওই আছে রিক্সা, ওই একটা ফিক্সড রেখে দিছে প্রতিদিন, ও এটা চালায় ডিরেক্টরে, দুষ্টুমি করে, আমরাও মাঝে মধ্যে চালাইছি। ও রাতের 1টার সময় ওই ড্রেসে ও বিয়ের শাড়ি পরা, আমি জামাই, হ্যাঁ শেরওয়ানি পরা, ওই অবস্থায় আমাদের নিয়ে গাজীপুরের এই হোতাপাড়ার যে থানা, ওখানে নিয়ে গেল। থানায় গিয়ে আমরা বললাম, আমি আর পরি বললাম যে আমরা পালায় আসছি, ফ্যামিলিতে খুব ঝামেলা করতেছে, আমাদেরকে সেভ করেন। ওনারা পুলিশের লোকজন সব হেসে দিচ্ছে যে আমাদেরকে চিনতে পারছে, আপনারা শুটিং করতেছেন। ওনারা চা নাস্তা খাওয়ালো আমাদেরকে,
মিষ্টি টিষ্টি এনে খাওয়ালো মানে রাতের ডিরেক্টরের 1টা-1:30টার সময় তখন। পরিমণি আর কায়েস আরজুকে পেয়ে ডিরেক্টরও তাদের মতো হয়ে গেছে। ওকে, এরকম আর মজার মজার অনেক গল্প নিশ্চয়ই আরজু আপনার কাছে আছে, আর আমার কাছে আছে হলো ব্রেক নিতে চাই একটা। দর্শক সাথে থাকুন, চলছে তারকালয়ের আজকের আয়োজন, চলবে আরো অনেকটা সময়, কারণ আরজু আছেন আমাদের সাথে এবং আপনাদেরকে নিয়ে ফেরত আসবো। আছি ফারজানা, এবং আজকে ফারজানার অতিথি হয়ে তারকালয়ে এসেছেন আপনাদের ভীষণ পছন্দের এবং জনপ্রিয় একজন চিত্রনায়ক আরজু। যে কায়েস আরজু ভালো লাগে না, আরজুর মধ্যে একটা ফিল আছে। এই যে নায়করা তাদের নাম মানে মাঝখানেরটা, পাশেরটা, সামনেরটা কেটে দিয়ে নিজেদের মতো রাখে, এই কথাটা কতটুকু সত্য? এখন আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে যেটা হয়, আমার নাম আরজু, আমাকে ইন্ডাস্ট্রির লোকজন খান ডাকতে পছন্দ করেন। আমাকে না, হিরোদের খান ডাকতে পছন্দ করেন ইন্ডাস্ট্রির অন্যান্য টেকনিক্যাল সেটের লোকজন। আরজু খানকে ডাকো, শর্ট রেডি, এই আরজু খান কেমন আছো, এই যে খান বলা, হ্যাঁ, সাইমনকে হয়তো বলতে পারেনি, সাইমন খান শুনি নাই কখনো, তো আমাদেরকে বলে এটা। আমার অনেকগুলো ফেক আইডি আছে আরজু খান নামে, ঠিক আছে? তো ওই খান আমি পছন্দ করি না আর কি, আমার নাম যেটা সেটা ডাকতে ভালো লাগে, সেটা হোক আরজু বা কায়েস আরজু। ওকে, আমি আরজুই বলি। ছোটবেলায় একটু বেড়ে ওঠার গল্পটা শুনতে চাই কায়েস আরজুর। কেমন ছিল ছোটবেলায়? দান পিটে ছিলেন কিনা, ফেল করেছেন কিনা, পড়ালেখায় কেমন ছিলেন, মার কতবার খেয়েছেন মার হাতে? পড়ালেখায় খুব ডাব্বা মার্কা ছিলাম, খুবই ভালো ছিলাম না। আচ্ছা, নায়করা কি সবাইকে ডাব্বা মার্কা হয়? সব ডাব্বা মার্কা হতে পারে, ডাব্বা মার্কা ছিলাম, বাট পাস টাস করে ফেলছি। আচ্ছা, কানের কাজ দিয়ে গেছে 35-36। আচ্ছা, যাই হোক, আর হচ্ছে ছোটবেলায় খুব দুষ্ট ছিলাম, যেটা এখন একটু কমেছে, এখন কমেছে, অনেক কমেছে। বয়স বাড়ার সাথে সাথে বয়স তো প্রায় 30 তো পার হয়েছে। ওহো, নায়করা কিন্তু তাদের বয়স বলে না, ছেলেদের আসল বয়স বলতে নেই। তার মানে কি আমরা ধরে নিব যে 60-এর কাছাকাছি কিন্তু দেখতে গ্লোয়িং? তাই তো শাহরুখ খানকে ফেল করতে। যাই হোক, তো ছোটবেলার ওই দুষ্টুমিগুলো অনেক দারুণ ছিল। আর ছোটবেলাটা পেয়েছি বাংলাদেশের একজন এমন স্টারকে, সালমান শাহ, যে বুঝতে বুঝতে সালমান স্টাইল আইকন। মানে সালমান ভাই মানে ওই সময়ের এখনো স্টিল 26 বছর পরেও আমাদের কাছে আমার রানিং ধরেন কথার কথা আছে, মানে আমাকে যদি প্রশ্ন করে সময় এবং আগের কারা, তো রানিং ধরেন সাকিব ভাই এখন সুপারস্টার, তো সাকিব ভাইয়েরও আমার মতো পছন্দ সালমান ভাইকে। সাকিব ভাই কোনো অনুষ্ঠানে বলতো যে আমি কিন্তু রোমান্টিক গান করতে গেলে এখনো গান দেখে বের হই, সালমান ভাইয়ের এক্সপ্রেশন দেখে বের হই। এই যে ব্যাপারটা, মানে সব প্রজন্ম গত মানে 26 বছর পরেও এখনো স্টিল জনপ্রিয়তা শীর্ষে, তিন প্রজন্মের মানে এটা কল্পনা স্টাইল আইকন নায়ক সালমান শাহ। তো ওই মানুষটাকে ধারণ লালন, আর আমার কাছে মনে হয় আমার মতো কেউ সালমান ভাইকে এমন করে ধারণ করেন কিনা আমি জানি না। কারণ হচ্ছে আমি ওই থেকে আজ পর্যন্ত একদম অনেস্টলি, আমি যত ওয়াক্ত নামাজ পড়েছি মোনাজাতে, আমি তার কথা বলি এখন স্টিল না। এবং আমার একটা ভাগ্য যে চলচ্চিত্রের মানুষ যেহেতু, আমি সালমান ভাইয়ের ছবির কোনো গান এখনও কোনো ছবিতে রিমেক হয়নি, শুধু আমার ছবিতে হয়েছে, এবং সেটা আমি আর পরিমণি লিপ করেছি, মানে শাবনূর ম্যাডাম এবং সালমান ভাইয়ের গানটা। জাকির হোসেন রাজু পরিচালিত, রাজু আঙ্কেলের ওই যে জীবন সংসার ছবির পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, এটা আমি কত ভাগ্যবান যে আমি ওই সালমান ভাইয়ের লিপ করা গানটা আবার আমি পর্দায় লিপ করতে পেরেছি। ইয়া শিওর। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। পুড়ে পুড়ে মরার মাঝে যদি কোনো সুখ থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। হেল্প করছি কিন্তু, হ্যাঁ, হাফ পেমেন্ট আমার। ওকে, শোবিজে কিভাবে আরজু আসলো, যুক্ত হলো? কারণ আমি শুনেছি অনেক আগে আরজু নাটকও করেছেন, নাটকে টুকটাক কাজ করেছেন। সো শোবিজে আসলে কিভাবে
পথ চলা শুরু হলো এবং প্রথম কাজের কথা প্রথম মনে আছে কাজের কিনা? মানে শোবিজে আসার আমি চট্টগ্রামে গ্রুপ থিয়েটারে কাজ করতাম। ওকে। তো ওখানে চট্টগ্রাম টিভি যখন হয় আমি একটা প্রোগ্রামে ঠিক এখন যেভাবে বসে আছে আমি এই টাইপের একটা প্রোগ্রামে আমি করে কাজ হোস্টিং করেছিলাম। ভাগ্যিস কন্টিনিউ করে নাই। ওই প্রোগ্রামের নাম ছিল রূপসী বাংলা, বাংলাদেশ টেলিভিশনে। এটা চট্টগ্রাম টেলিভিশন থেকে প্রচার হলেও সন্ধ্যা 6:30 এটা ন্যাশনালি আধা ঘন্টা প্রচার হতো রূপসী। ওটা 8 পর্ব করেছিলাম। তো ওখান থেকে তখন তবে তাই হোক নামে একটা টেলিফিল্ম ঢাকা থেকে চট্টগ্রামে শুটে যায়। তো ওই শুটিংয়ে ঘটনাক্রমে আমি দর্শক হয়ে ওখানে সিআরবি নামে একটা জায়গায় শ্যুট হয়ে ওখানে দাঁড়িয়েছিলাম। মেকআপ ম্যান আহাদ ভাই, আমি সব মেকআপ ম্যানকে আজ পর্যন্ত বলি যে মানে মেকআপ নিতে গিয়ে বলি ভাই আমাকে কিন্তু ঢাকা শহরে মেকআপ ম্যান আহাদ আনছে। আহাদ ভাই খুব জনপ্রিয় মেকআপ ম্যান, মানে মেকআপ ম্যানরা চিনে ওনাকে। বাংলাদেশের সবচেয়ে বড় মেকআপ ম্যান ফারুক ভাইয়ের আপন ছোট ভাই, এখনো কোন একটা টিভি চ্যানেলে উনি আছেন আহাদ ভাই। আহাদ ভাই ওই সময় আমাকে বলেছিল এই তুমি কি করো? তা বললাম আমি কিছু তো করি না। কয় তুমি মিডিয়াতে কাজ করো? হ্যাঁ করবো তো। কয় তাহলে নাম্বার দাও। তো আমি বাসার টিএনটি নাম্বার দিয়েছিলাম। কয় তোমাকে ফোন দিলে ঢাকা আসতে পারবা? আমি হ্যাঁ আসবো। তারপর উনি ঠিক 1 সপ্তাহ পর আমাকে টিএনটি ফোন দিলেন যে তুমি এরকম অমুক দিন ঢাকায় আসো, তোমাকে নিয়ে একটা শ্যুট করব। কিসের শ্যুট? যে সিঙ্গার মনির খানের গানে তুমি মডেল হবা। ঠিক আছে, গানের কথা হচ্ছে দরদি সবার সবে আছে আমার আছে কি, হ্যাঁ মনির ভাইয়ের হিট গান ওটা। ঢাকায় আসি, রমনা পার্কে শ্যুট করি। সেই শ্যুটে এসে পুরা টিমের সাথে পরিচয় হয়। সেখানে অনেকে করে। তারপরে এরকম আরো একটা কাজে ডাকে। তারপরে ওখান থেকে নিমা রহমানের তখন একটা বিস্তৃতি নামে একটা নাটক, ইনহাউস প্রোডাকশনের একটা নাটক, ওখানে 4 পর্বে কাজ করি। এই নাটকের মানে সিনেমা করার আগে এটা, আর ঐচিত্য নামে একটা আমাদের এই প্রোগ্রামের যিনি প্রডিউসার তার প্রযোজনার একটা নাটক 19 বছর আগে আমি করেছিলাম। সেটা অবশ্য আমাকে ভাইয়াই জানিয়েছেন, নাজমুল ভাই, এই প্রোগ্রামের যিনি প্রডিউসার। আচ্ছা, এবং কানে কানে বলছেন যে কায়েস আরজু ভীষণ সুন্দর গান গায় এবং তার কণ্ঠে হও যদি ওই নীলাকাশ শুনতে চাই, কারণ এসআই টুটুলের খুব জনপ্রিয় গান এবং কায়েস আরজু নিজেও এসআই টুটুলের ভীষণ বড় একজন ভক্ত। হ্যাঁ, শুনি টুটুল ভাই, এটা আপনার জন্য। হও যদি তুমি নীল আকাশ, আমি মেঘ হব আকাশে। হও যদি অথই সাগর, আমি ঢেউ হব সাগরে। হও যদি ওই হিমালয়, তোমাকে করব আমি জয়। তোমাকে চাই তোমাকে, তুমি যে আর কারো নও, বলতে পারি আমি নির্ভয়ে, তুমি আছো হৃদয়ে। এরকম গান শোনার পর একটা চা খেতে ইচ্ছে করছে। ওয়াও। বিরতি নেই, ছোট্ট একটা বিরতি নিব। দর্শক আপনারা কোথাও যাবেন না, যারা ফেসবুকে দেখছেন তারা অফকোর্স লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, আর যারা টেলিভিশনে দেখছেন আমাদের জন্য ওয়েট করুন। আমরা কিন্তু চলে আসবো বিজয় টিভি পর্দায় তারকালয়ে এবং সাথে আছি ফারজানা, এবং আমাদের সাথে কিন্তু তারকালয়ে আজকে অতিথি হয়ে এসেছেন দেশের জনপ্রিয় নান্দনিক চিত্রনায়ক কায়েস আরজু। আরেকবার ওয়েলকাম ব্যাক স্টাইলিশ ম্যান। আমাদের একটা খুব সুন্দর স্টাইলিস্ট একটা সেগমেন্ট আছে, সেটা হলো কুইক কুইজ। এবং এই কুইক কুইজের সঠিক, সত্য এবং অনেস্ট অ্যান্সার দিয়ে শর্ট এক কথায় জিতে নিতে পারো কিছুই না, ভালোবাসা ছাড়া। আনসার না পারলে তুমি দিবা। আমি তোমার অ্যান্সার দিব কিভাবে? দিও। নায়করা তো সবার ক্রাশ হয়, তোমার প্রথম ক্রাশ কে ছিল? শাবনূর। স্বপ্নের নায়ক কে তোমার? আমি এটার অ্যান্সার দিব। সালমান শাহ। আচ্ছা, স্বপ্নের নায়িকা জানি না, স্বপ্নের নায়িকা কে? মৌসুমী এবং শাবনূর। কোন ছবি করার পর নিজেকে হিরো ভাবা শুরু করেছিলে? তুমি আছো হৃদয়ে। জীবনের নায়ক না হলে কি হওয়ার স্বপ্ন দেখেছিলে? সিঙ্গার। নায়কদের মনে অনেক স্বপ্ন থাকে, তোমারও নিশ্চয়ই অনেক স্বপ্ন আছে। সো যদি বলি কোন নায়িকার সঙ্গে ডেটে যেতে চাও, তাহলে কোন নায়িকা নিয়ে ডেটে যাবে এখন যারা কাজ করছে তাদের মধ্যে? পাস। কেন? ডেটে যেতে ইচ্ছে করে না?
আমি তো পারলে জায়েদ ভাইয়ের সাথে চলে যাই, গেছিও লং ড্রাইভে একবার। আচ্ছা যাই হোক, মানে শোতে ভাইরাল হয়ে যাব। কোন নায়িকার সঙ্গে লং ড্রাইভে যেতে চাও? জাহিদ ভাইয়ের সাথে ঘটনাটা আগে বলে যাও। ও জায়েদ ভাই আমার শোতে আসছিল, জায়েদ ভাই আমাকে বলছে তোমাকে নিয়ে লং ড্রাইভে যেতে কোথায় চাই। গেছো তাহলে? তারপর শোনো, তারপর আমি বলছি আমি যদি না যাই তোমার হৃদয় ভেঙে যাবে না? জায়েদ ভাই বলছে না, তুমি গেলে আরো 10টা আছে। এন্ড দ্যাট ওয়াজ ভাইরাল। চলো Okay. তুমি বলো কাকে নিয়ে লং ড্রাইভে যেতে চাও নায়িকা? আমি দীপিকাকে নিয়ে যেতে চাই। খুব ইন্টিমেট সিন যদি করতে বলি কার সাথে করবে, কার সাথে কমফোর্টেবল থাকবে? পড়ি। একাডেমিক কোনো পরীক্ষায় ফেল করেছো? না। বলো। ওকে, নিচে 3টে ভালো দিক বলো। 1 নাম্বার হচ্ছে আমি সহজ সরল। 2 হচ্ছে আমি সময়কে খুব ট্রাস্ট করি, মানে যে Punctual সময়টা, অনেক। হ্যাঁ। আর 3 নাম্বার হচ্ছে আমি মানুষকে উপকার করার ট্রাই করি। নিজে যারে ভালো বলে ভালো সে নয়, লোকে যারে ভালো বলে ভালো সে, তোমাকে মানুষ ভালো বলে। Thank you. আচ্ছা, এবার 3টা বদ অভ্যাস বলো। আমার ক্ষতি করছে কেউ একজন, তারপরও তাকে আমি ট্রাস্ট করি এবং ভালোবেসে যাই। 2 নাম্বার হচ্ছে আমি একটু রাত জাগি, এটা আমার বদভ্যাস বলতে পারে। 3 নাম্বার হচ্ছে আমি কোনো নেশা করি না, এটা আমার বদভ্যাস। নেশা করাটা মিডিয়াতে খুব সাপোর্ট করে, যে কোনো নেশা, সেটা হোক সিগারেট, হোক ড্রিঙ্কস, হোক কিছু। ওকে, দিয়ে দিলেন কায়সার চান্সে। পর্দায় কোন নায়ককে দেখে তার মতো হতে চেয়েছিলে? সালমান শাহ। ওকে, এই যে ডান হাতে ঘড়ি, তার মানে সালমান ভাই যখন আসে তখন থেকে ডান এটা হাতে ঘড়ির ডান প্রচলন হাতে শুরু হয়। ঘড়ি, গলায় সব, এগুলো সব হাইনেক। নায়করা কিন্তু হাইনেক পরা শুরু করেছে সালমান শাহকে এটা দেখে। সালমান ভাই শুরু করে। ওকে, অলরাইট। এখন কিছু নায়িকাদের নাম বলবো যারা তোমার সাথে কাজ করেছে অথবা Okay. করেনি। Okay. তাদেরকে একটা করে বিশেষণ দিবে, ওকে। এবং সবাইকে এক বিশেষণ দেওয়া যাবে না। নায়িকারা সুন্দরী হয়, এটা আমরা সবাই জানি, এই সুন্দরী বিশেষণ বাদে। ওকে। মুক্তি, তোমার প্রথম নায়িকা। ভালো মনে। পরিমণি, চঞ্চলা, আইরিন সুলতানা, ভদ্র, শিরিন শিলা। রোমান্টিক। ওকে, তানহা তাসনিয়া। ভেবে বইলো, ভেবে বইলো, রিসেন্ট কাজ হয়েছে কিন্তু। খুব ব্রেনি। ওকে, ব্রিলিয়ান্ট। ব্রিলিয়ান্ট। ওকে, আঁচল। সহজ সরল। মাহিয়া মাহি, খুব পাঞ্চুয়াল। বুবলি, ম্যাচিউরড। ম্যাচিউর। বিদ্যা সিনহা মিম, স্মার্ট। নুসরাত ফারিয়া। পিওর রোমান্টিক। বুঝি না তো তাই। লাস্ট, অপু বিশ্বাস। অ্যাক্ট্রেস। অ্যাক্ট্রেস। ফাইনালি একটা মানে অনেক বড় বিশেষণ পাওয়া গেল। ওকে, এবার নায়কদের নাম বলবো সিনেমার, ইউ হ্যাভ টু ডু দ্য সেম থিং। ওকে। শাকিব খান, কমপ্লিট হিরো। শুভ, স্মার্ট। সিয়াম, গুড লুকস। ওকে, বাপ্পি চৌধুরী, ডান্সার, গুড ডান্সার। অনন্ত জলিল, ডায়লগ ম্যান, ভালো ডায়লগ বলতে পারে। ওকে, সাইমন সাদিক, গুড ফ্রেন্ড। জায়েদ খান। ডিগবাজি বলো না। আন্তরিক। ওকে, কায়েস আরজু, নম্র। নরম। ওকে, ধরো তোমার পছন্দের কোনো একটা সিনেমার রিমেক বানানো হবে এবং সেই সিনেমায় তোমাকে অভিনয় করবার সুযোগ দেওয়া হয়েছে। ওকে। সো কোন সিনেমাটা তুমি চাও রিমেক হোক? এটা কি বাংলাদেশে না? যে কোনো তোমার পছন্দের। আচ্ছা, দিলওয়ালে দুলহানিয়া লে যাएंगे। নায়িকাদের নিশ্চয়ই ভেবে রেখেছে, বলো কাজল। বলো। কাজল, কাজল এখন বয়স হয়ে গেছে, কাজল করতে কাজ অসুবিধা তোমার কি? নায়িকা করলে হতে। সমস্যাটা কোথায়? এখন তারপরে থাকে না যে রিসেন্ট যারা কাজ করছে তাদেরকে নিয়ে একটু করি, বাংলাদেশেই থাকি। বাংলাদেশ থেকে অগ্নিদা। ধরো আলাদিনের দৈত্য তোমাকে 3টে ইচ্ছা পূরণ করে দিবে, তোমার 3টা ইচ্ছা কি হবে? একটা ইচ্ছা হচ্ছে আমি আবার আমার বাবাকে ফিরে পেতে চাই। 2 নাম্বার ইচ্ছা হচ্ছে আমি আমার চলচ্চিত্রকে আবার স্বর্ণালী যুগ যেটা, সেটা দেখতে চাই। আর 3 নাম্বার ইচ্ছা হচ্ছে দেশের নৈতিকতা বোধ একেবারে চলে গেছে, সব কিছুতে সেই নৈতিকতার যদি কিছু করা যায়, যে নৈতিকতা ফিরিয়ে আনা, বিবেকবোধ ফিরিয়ে আনা। ইন্ডাস্ট্রি কোন দিকটা কষ্ট দেয় এবং পরিবর্তন করতে চাও? ফিল্ম ইন্ডাস্ট্রি। ফিল্ম ইন্ডাস্ট্রির কষ্ট দেয় হচ্ছে ধুকে ধুকে এরকম একটা স্বপ্নের জগৎ, সেটা শেষ হচ্ছে। এটা পরিবর্তন করতে চাই আমার জায়গা থেকে। আমি যদি কখনো সুযোগ পাই, স্কোপ পাই, আমাদের প্রাইম মিনিস্টারের সামনে গিয়ে একটি কথা বলবো, আপনি যেভাবে হাতির ঝিলকে আপনি সোনার খনি বানিয়ে দিয়েছেন, আমার এই ধুকে ধুকে শেষ হওয়া চলচ্চিত্রটাকে একটু চেঞ্জ করে
মানে দেশের এত বড় মাধ্যমটাকে একটু চেঞ্জ করে আবার সেই সোনালী যুগ ফিরিয়ে দেন। 2007 থেকে এখন 2024 সাল চলছে, এতগুলো বছরে তুমি তোমার যেই টার্গেট ছিল সেটা অ্যাচিভ করতে পেরেছো? না, অ্যাচিভ করতে পারিনি। কারণ হচ্ছে আমি যখন চলচ্চিত্রে আসি তখন থেকে আসলে তার আগে থেকে অনেকটা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিটা একেবারে শেষের দিকে যাচ্ছিল, খুব খারাপ অবস্থার দিকে। এবং এখন হচ্ছে যেইটুকু আছে এটা কোনো মতে, এটা আসলে চলচ্চিত্রের বছরে ধরেন 2-3-4টা ছবি হিট হয়, আলোচনা আছে, আসলে এগুলো চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জন্য খুব ভালো কিন্তু তা না। ইন্ডাস্ট্রিটা চেঞ্জ করতে হলে যেটা দেখতে চাই আমরা, যেটা মানে আশা দেখে দেখে যাই, বোধহয় আগামী বছর ঠিক হয়ে যাবে, বোধহয় তারপরের বছর ঠিক হয়ে যাবে, এই সরকার নাকি 1000 কোটি টাকা বাজেট দিছে চলচ্চিত্রকে ঠিক করার জন্য, আসলে এগুলো কোনোটাই হচ্ছে না। হ্যাঁ, তো সবকিছু মিলে জায়গা মতো হচ্ছে না। তো চলচ্চিত্র তো একদম মানে একটা জীবন থেকে নেওয়ার মাধ্যমে আমাদের ভাষা আন্দোলন আমরা বুঝি, ভাষা আন্দোলনে এরকম হয়েছিল, এটা কিন্তু একটা জীবন থেকে নেওয়া। তারপরে 71 সালের যুদ্ধ, সেটা কিন্তু আমরা ওই যে ধারণ বাহন সব ছবির মাধ্যমে, তাহলে এটা তো আমাদের এক বিগ কালচার। এটাকে ডেভেলপ করার জন্য আসলে সাধারণ এফডিসির লোকজন এগুলো না ভেবে, এটা আমার কালচারের একটা বিস্ফোরা মনে করে আমি এটারে মানে সমস্যাগুলো সমাধান করে ঠিক করা উচিত। দ্যাট ওয়াজ ইট। আমার কুইক কুইজ শেষ, এবং কুইক কুইজের লাস্টের দিকে একটু মন ভারাক্রান্ত কথাবার্তা শুনে আমার একটু কষ্ট লাগলেও সত্য সবসময় তেতো হয়, এটাই একদম এটাই বাস্তবতা। ইউ ডিড ফ্যান্টাবুলাস, বাট দ্য থিং ইজ আমি তোমাকে কোনো গিফট দিতে পারতেছি না। যেটা শুরুতে বলেছো যে তোমার জন্য গিফট আছে, হ্যাঁ ওটা তো আমি পাবো। আসলে আমি গিফট নাই বলছি, তুমি গিফট আছে কোথা থেকে শুনলে আমি জানি না। আমি কিন্তু ওটাই শুনেছি। রুখে দাঁড়াবো, রুখে দাঁড়াও নিয়ে একটু শুনতে চাই। ছবিটির সাথে কিভাবে জড়ানো হলো, ছবির গল্পটা যখন শুনলে তখন আসলে কি মনে হচ্ছিল? ছবিটির কাহিনীকার, তারপর চিত্রনাট্যকার, গল্পের ডায়লগ, তারপর হচ্ছে গানগুলো যিনি লিখেছেন, ওনার নাম দেবাশিস সরকার। তো উনি কলকাতায় থাকেন। আমাকে যে কোনো একজন ডান্স ডিরেক্টর, আমাদের আজাদ ভাই একজন ডান্স ডিরেক্টর, ওনার মাধ্যমে আমাকে ডাকলো, ডিরেক্টরের সাথে দেখা হলো এফডিসিতে। উনি দেখা মাত্র আমাকে বললো যে আমার হিরো ফাইনাল, ঠিক আছে, ওকে করতে হবে, গল্প শোনাবো। তারপর একদিন মোহনাতে ডেকে গল্প শোনালেন। মোহনার যিনি প্রডিউসার, উনি আবার পরিচয় দিয়ে, উনি কামাল আহমেদ মজুমদার, আমাদের শিল্পমন্ত্রী, উনি প্রডিউসার এই ছবির। তো ওনার সামনে গল্প টল্প শোনানো হয়, আমার ভালো লাগলো, প্ল্যান ট্যান সব ভালো লাগলো, এভাবে হয়ে গেল। ওকে, একটু জানতে চাই এই ছবির শুরুর আগে প্রিপারেশন কতটুকু নিতে হয়েছে? কারণ সিনেমা তো আসলে একদিনে হয় না, সিনেমা শুটিং শুরুর আগে অনেক প্রিপারেশন থাকে, এবং শুটিং শুরুর পরও আসলে প্রিপারেশনটা চলতেই থাকে প্রতিনিয়ত, এটা নিয়ে ক্যারেক্টার নিয়ে ভাবা, কাজ করা। সো প্রিপারেশন নিতে কতটুকু বেগ পোহাতে হয়েছে? আমি এই পর্যন্ত 13 মানে আমার ছবি রিলিজ হয়েছে 9টা, আর রুখে দাঁড়াও সহ 10টা, আর রিলিজের অপেক্ষায় আছে 9টা। আমি রুখে দাঁড়াও জানতে চাই। তো না, আমি এই সব ছবি মিলে এই 23-24টা ছবির ভিতরে এই প্রথম আমি একটা অ্যাকশন চরিত্রে কাজ করেছি। ওকে, তাহলে তো অনেক প্রিপারেশনের ব্যাপার ছিল। হ্যাঁ, এই জন্য অনেক প্রিপারেশন, অ্যাকশন শিখতে হয়েছে। এবং এই ছবিতে একটা দুর্ঘটনাও আমার ঘটেছিল। একটা ফাইটের শুটিংয়ে ফাইট ডিরেক্টর আমাদের পরিচিত চুন্নু ভাইয়ের ফাইট ডিরেকশনে ওই গাঙ্গুয়া ভাইয়ের সাথে আমার একটা ফাইট সিকোয়েন্স ছিল, যেখানে এখানে আমি খুব আঘাতপ্রাপ্ত হই, এবং আমি জায়গাতে দাঁড়ানো অবস্থায় ধাম করে পড়ে যাই। পরে আমার মানে 2-3 ঘন্টা ব্লিডিং হয়। হেডলাইন গাঙ্গুয়ার মারে পড়ে গেলেন কায়সার। একদম না, ওটা একদম গোপন রাখা হয়েছিল ওই সময়। হ্যাঁ, তো এটা একটা খুব তো এই প্রস্তুতিগুলো ফাইট টাইট যে ছবিগুলোতে থাকে এগুলো প্রচুর, এখন বলা যায় রিলিজ হয়ে গেল। মার খেলেন কায়সার, মানে এরকম তো হয় না আসলে, কারণ সবসময় তো অ্যাকশন তো আর মানে করা যায় না, এটা হয় ফেক করা যায় না। জানে না, হিরোটা জানে না এই কাজটি, এটা বলা যাবে না। এই কমপ্লিট হিরো হয়ে কাজ করতে হবে 100% এফোর্ট একদম 100% এফোর্ট নিয়ে, মানে এই ফাইটটা করতে পারবে না এটা বলতে পারবে না। এই ছবিতে তোমার দুটো হিরোইন, এটা কি ট্রায়ো না কোনো প্রেম কাহিনী নাকি? ট্রায়োর কাছাকাছি, দুজনের সাথেই, দুজনের সাথে। কি ক্যারেক্টার তোমার? না না, আমাকে চরিত্র নিয়ে তুমি টান দিয়েছো, ফিল্মের ক্যারেক্টার বললাম আরজু। দেখো চরিত্রের ব্যাপারে আমি কিন্তু 100% তোমাকে 100% মার্ক পাবো আমি চরিত্রের ব্যাপারে। হ্যাঁ, সো আমার কাছে মনে হয় চরিত্র। আচ্ছা, তানহা তাসনিয়া আর আখি দুজন তোমার নায়িকা, তো তাদের সাথে কাজ করার অনুভূতি কেমন ছিল, এবং নায়িকারা কেমন? দেখা যায় যে দুজন নায়িকা থাকলে ঝগড়া লেগে যায়,
হ্যাঁ না ওকে বেশি সুন্দর লাগছে না, আমার হেয়ার স্টাইল ওর না মতো সত্যি হয়নি। কথা, এটা একদম সত্যি হয়েছে? কথা। হ্যাঁ, হয়েছে? শুটিং এ এটা একদম সত্যি কথা, 100% সত্যি কথা যে নায়িকা যদি দুইজন থাকে তাহলে হিরো মাঝখানে থাকে তখন। তাহলে প্রবলেম হয়, এটা একদম 100% সত্যি কথা। কিন্তু হিরো যদি মানে হিরো দুইজন আছে সেই শুটিং এ কোনো প্রবলেম, আমি সাইমন জল রঙে, আমি আর সাইমন আছি, কিন্তু কোনো প্রবলেম নাই। মানে তুমি তোমার মতো করো, আমি আমার মতো করছি, কোনো প্রবলেম নেই। কিন্তু হিরোইন যদি দুইজন থাকে এরকম সেখানে হয়েছে ইতিহাস বোধহয়। জি জি জি, ওখানে ইতিহাস হয়। কি ইতিহাস হয়েছে? বলে ফেলো। মেকআপ প্রোগ্রাম শেষে মেকআপ ম্যানের নাম্বার দেবো, ওই মেকআপ ম্যান Okay. মেকআপ রুমে বেশি ঘটে এটা। ওকে কারণ মেকআপ ম্যান আবার পলিসি করে, দেখো ওই নায়িকা গিয়ে বলে হয়তো যে স্বাভাবিকভাবে মেয়েদের একটা অলংকার মেকআপ করা, makeup, হ্যাঁ, তো এক নায়িকা হয়তো বলছে বা মেকআপ ম্যানে বলছে যে আপু ও তো এতক্ষণ মেকআপ নিছে, তুমি কিন্তু আরো আধা ঘন্টা বাড়াই নাও, তুমি হিরোইন Okay. বুঝতে হবে, ঠিক আছে ভাইয়া, আমাকে কিন্তু ওই নায়িকার চেয়ে সুন্দর লাগতে হবে, স্কিনে কিন্তু আমাকে বেশি। এই দুইটা নায়িকা থাকলে এটা ঘটে, এটা হয়। কিন্তু হিরোরা থাকলে এটা ঘটে না। হিরোরা ওই ক্যারেক্টার করে। একটু বেগ পেতে হয় না তখন শুটিং এ এরকম যখন 100% অনেক কিছু কি পেয়েছি, হয় তোমার তখন? অনেক প্যারা অনুভূতি পেয়েছি। কেমন হয়? অনেক প্যারা পেয়েছি। আর শুটিং এ ছেড়ে দেমাকে দেবাচ্ছি। দুই নায়িকা থাকলে বুঝতে হবে যে কোনো দিন শুটিং বন্ধ হয়ে যেতে পারে। ওরে বাবা রে। এটা ইতিহাস ফিল্ম ইন্ডাস্ট্রিতে, আমার ফিল্ম ইন্ডাস্ট্রিটা একদম সিনিয়র থেকে শুরু করে আজ না এটা পর্যন্ত আমাদের না, এটা আমার মনে হয় যে ভারতেও এরকম অনেক আছে, ঘটনা আছে, অনেক ঘটনা আছে। হলিউড বলিউড টালিউড অনেক সব ঘটনা। জায়গায় আছে। একটা ছবির ঘটনা লাস্ট 2 বছর আগে, সঞ্জয় লীলা বানসালির যে লাস্ট প্রিয়াঙ্কা আর দীপিকার। দীপিকা, এখানে শহীদ কাপুর আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, শহীদ কাপুর আছে, রণবীর কাপুর আছে। শহীদ কাপুরের শহীদ রণবীর কাপুর সিং। পুরা ইয়ে হয়ে গেছিল ওখানে, মানে ছবি করতে গিয়ে পুরো অসহায় হয়ে গেছিল, একদম এরকম ব্যাপার ওরকম আছে। অবস্থা তোমার হয়েছিল, আমি বুঝেছি। ওকে, তোমার আগামী বছর, তার পরের বছর, সবগুলো বছর ছবিময় কাটুক, এরকম 4 বছরে কোনো গ্যাপ না আসুক ছবি রিলিজে, এবং সামনে যত ছবি আছে সব ছবির জন্য অনেক অনেক শুভকামনা। নিশ্চয়ই আমরা ভালো কিছু পাবো কায়েস আরজুর কাছ থেকে। আজকের আয়োজন কেমন লাগলো এবং বিজয় টিভিতে এসে দর্শকদের কিছু বলার আছে কিনা? অনেক ভালো লেগেছে, সবচেয়ে বড় ব্যাপার আমি কিন্তু তোমার উপস্থাপনার ফ্যান। থ্যাংক ইউ। আর বেশি বলো না, আজকে ডিরেক্টর টাকা দিবে না তাহলে। টিভির এই প্রোগ্রামটার যারা পেছনে কাজ করেন, তার ভিতরে এই প্রোগ্রামের প্রোডিউসার তো বলে দিয়েছে তোমার বড় already, ভাই। বড় ভাই নাজমুল ভাই, উনি অমায়িক একটা লোক, অসাধারণ, যেটা বোঝাতে পারবো না। ডাবল পেমেন্ট হবে। হ্যাঁ, ডাবল পেমেন্ট। সেকেন্ড হচ্ছে আসলে যারা টেকনিক্যাল সাইডে আছে প্রত্যেককে, এই প্রোগ্রামে যারা জড়িত প্রত্যেককে অনেক অনেক শুভকামনা, শুভেচ্ছা। এবং দর্শকের উদ্দেশ্যে বলবো, আমার একটা ছবি রিলিজ হয়েছে রিসেন্টলি 26শে জানুয়ারি, রুখে দাঁড়াও। তো এই ছবিটি আপনাদের আশেপাশে যদি কোনো হলে চলে তাহলে অবশ্যই ফ্যামিলি নিয়ে দেখতে পারবেন। ছবিটি আপনাদের ভালো লাগবে, বিনোদিত করবে। অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা, দোয়া করবেন। থ্যাংক ইউ আরজু, দেখা হবে নিশ্চয়ই খুব শীঘ্রই। আরো যত ছবি আসবে সবগুলো শুভ মুক্তির সময় কায়েস আরজুর সাথে আমাদের তারকালয় আড্ডা হবে ইনশাআল্লাহ। ওকে দর্শক, আজকের মতো সাইন আউট করছি তারকালয়ের আয়োজন থেকে। তবে কথা দিচ্ছি নেক্সট উইকে হাজির হয়ে যাবো আপনার পছন্দের এবং ভালোবাসার কোনো না কোনো তারকাকে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবসময় যেটা বলি, থাকুন বিজয় টিভির সাথে। শুভরাত্রি।